নমস্কার প্রিয় দর্শক, প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। কথা রাখল মোদী সরকার, ওয়াকআউটের মধ্যেই লোকসভায় পাশ প্রশ্ন ফাঁস বিরোধী বিল। মহিলা দিয়েছিল সুপারি, তৃণমূল নেতাকে ছক কষে খুন, 7 দোষীর হল বড় সাজা। অনুব্রত ঘনিষ্ঠ বালি মাফিয়া টুলুর গ্রেপ্তারে ফের জিরো টলারেন্সের বার্তা পুলিশ মন্ত্রী শুভেন্দুর। আন্দোলনকারীদের আবর্জনা বলে কটাক্ষ কঙ্গনাকে, পাল্টা কি বললেন সিজেপির অভিজিৎ সৌরভ। জলের ব্যবসা থেকে কাউন্সিলর হয়েই কোটি কোটি টাকা ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। অভিষেকের আত্মসহায়ক সুমিতের বাড়িতে পুলিশ, সমস্যা মিটে যাক, নোটিশ হাতে বললেন মা। ইউটিউব দেখে মন্দিরে চুরির পরিকল্পনা, বর্ধমানে 2 চোরের কথা শুনে তাজ্জব পুলিশ। মমতার সঙ্গে গদ্দারি, ভোট ফেরত চেয়ে তৃণমূল বিধায়ককে চিঠি দলের কর্মীদের। উপরে টমেটো, ভেতরে কয়লার চাই, আউশ গ্রামে ম্যাটাডোর উল্টে যেতেই পাচার চক্রের পর্দাফাঁস। বদলের বাংলায় বীরভূম জেলা পরিষদে শুরু অডিট, কাজল বললেন দুর্নীতির প্রমাণ হলে ইস্তফা দেব। তারকেশ্বরের পর তারাপীঠ কৌশিকী অমাবস্যায় মা তারার মন্দিরেও হবে পুষ্পবৃষ্টি। 3 ছেলের হাতে আক্রান্ত মা, শুনেই হাইকোর্ট বলল সম্পত্তি পরে, আগে মায়ের স্বাস্থ্য চিকিৎসা। নির্বাচনে হিংসা, পুলিশের গুলিতে মৃত 20, অধিকৃত কাশ্মীরে বর্বরতায় তদন্তের দাবি অ্যামনেস্টির। মৃত্যু শংসাপত্র জট কাটাতে বড় পদক্ষেপ, বড় স্তরে 16 রেজিস্ট্রার নিয়োগ করল কেএমসি। বিজেপি নেতারা বাড়িতে গিয়ে প্রশ্ন করলে এই উত্তরই পাবেন, সংসদে বড় মন্তব্য রাহুল গান্ধীর। টুলুকাণ্ডে মুখ খুললেন শুভেন্দু, পুলিশি অভিযানের খুঁটিনাটি জানিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কাজ হতো না, এবার কেন্দ্র রাজ্যের সুবিধা পাবে জনতা, জানালেন দিলীপ ঘোষ। রয়েছে অনুব্রত ঘনিষ্ঠের যোগ, বীরভূমের সরকারি বাস চালকের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার। শুধু উড়ালপুলে উন্নয়ন হয় না, গুরু পূর্ণিমায় কম্পোজিট গ্রান্ট ঘোষণা করে বললেন মুখ্যমন্ত্রী, আশ্বাস শিক্ষক নিয়োগে। হুগলিতে তৃণমূলের বন্ধ কার্যালয় খুলে ভাঙচুর, ছুড়ে ফেলা হলো আসবাবপত্র, বিজেপি নেতৃত্ব বললেন সবই কর্মফল। ককরোচ যোগের জন্যই পুরনো মামলায় ঐশীকে গ্রেপ্তারের চেষ্টা দিল্লি পুলিশের, বিরুদ্ধে এবার অভিযোগ তুলল সিপিএম। সব দিক দিয়ে মোদী সরকারকে ঘিরে ফেলতে চায় ককরোচ কৃষক নেতা টিকায়েতের সঙ্গে বৈঠক ভাবনায় বৃহত্তর মঞ্চ। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 75, 7 জেলায় ক্ষতিগ্রস্ত 3 লক্ষেরও বেশি মানুষ, মৃতদের পরিবারের জন্য 9 লক্ষ ক্ষতিপূরণ। প্রশ্ন ফাঁস, বিরোধী বিল নিয়ে বিতর্ক পর্বে লোকসভায় অভিষেকের বক্তৃতায় বাধা শাসক শিবিরের, সমর্থন পেলেন সায়নী। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানের ভয়ঙ্কর আঘাত, করব পাল্টা হুঁশিয়ারি, রেগে আগুন ট্রাম্পের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। বিরোধিতা ছিল, বিল পেশের পর সুর চড়িয়েছিলেন বিরোধীরা, তবে এত কিছুর মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশন অর্থাৎ প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংশোধনী বিল। জানা গিয়েছে বিলটি ধ্বনি ভোটে পাশ হয়েছে সংসদের নিম্ন কক্ষে। উল্লেখ্য, সোমবার পেশ হয়েছিল বিলটি, দিন দুয়েক আলোচনা হয় বিলটি নিয়ে, তবে বিরোধীদের দাবি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিলের আলোচনায় অংশ নেননি। বুধবার এই বিল নিয়ে আলোচনায় সময়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন দিল্লিতে প্রতিবাদরত পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, কিন্তু এদিন লোকসভায় উপস্থিতি ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুলের এহেন মন্তব্যের পরই লোকসভায় ভোটাভুটি শুরু হয়। ধ্বনি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই বিরোধীরা ওয়াকআউট করেন, শেষ পর্যন্ত বিল পাশ হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তা পেশ হবে রাজ্যসভায়। প্রসঙ্গত, গত 3রা মে ডাক্তারির সর্বভারতীয় পরীক্ষা হয়, লক্ষ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসে, কিন্তু সপ্তাহ খানেকের মধ্যেই প্রকাশ্যে আসে প্রশ্ন ফাঁসের খবর। বাধ্য হয়ে পরীক্ষা বাতিল করে এনটিএ।
হতাশায় বহু পড়ুয়া আত্মঘাতী হন। দেশজুড়ে দাবি ওঠে পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসটা ঘোর পাপ হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার পদক্ষেপ করেছে। তারপরেই প্রশ্ন ফাঁস বিরোধী আইন সংশোধনে বিল আনে মোদী সরকার। বিলে বলা হয়েছে, দোষীদের 3 থেকে 5 বছরের জেল, সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানা, এসব শাস্তির ব্যবস্থা থাকবে। যে সমস্ত সংস্থা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবে তারা দোষী সাব্যস্ত হলে প্রতিষ্ঠানের আধিকারিকদের 5 থেকে 10 বছরের জেল এবং 1 কোটি টাকার জরিমানা হতে পারে। জরিমানার অঙ্কটা সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে এই নতুন আইনের জেরে। সোমবার এই বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। দুদিনের মধ্যে পাশ হয়ে গেল এই বিল। 7 বছর আগে নৃশংস হত্যাকাণ্ড, গুলি করে খুন করা হয়েছিল ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রামকে। সেই হত্যা মামলায় দোষী সাব্যস্ত 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালতে। তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখোপাধ্যায় গতকাল 7 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হয়। দোষী সাব্যস্তরা হলেন মোহাম্মদ নাসিম ওরফে গুড্ডু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক, মোহাম্মদ আকবর, মোহাম্মদ শানু ও মোহাম্মদ মানু। এই 7 জনেরই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সঙ্গে আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। 7 জনই এতদিন জেল হেফাজতে ছিল। 2019 সালের 29শে জুন ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় তৃণমূল নেতা দিলীপ রামকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই সময় দিলীপের স্ত্রী ঋতু সিং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার প্রদীপ দা। মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দুষ্কৃতীরা ষড়যন্ত্র করে দিলীপকে খুন করেছিল, এটা আদালতে প্রমাণ করা গিয়েছে। মামলায় 4 জন প্রত্যক্ষদর্শীর বয়ান আর যে গুলি চালিয়েছিল তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে দিলীপের মাথার ভেতর থাকা গুলি মিলে যাওয়া অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হয়। জানা গেছে, ব্যান্ডেলের মাদক কারবারি সমুদ্রী যাদব ওরফে শকুন্তলা দেবীর সঙ্গে দিলীপ রামের বিবাদ ছিল একটি জমি নিয়ে। দিলীপকে সরিয়ে দিতে সমুদ্রী পরিকল্পনা করে 3 লাখ টাকা সুপারি দিয়ে দুষ্কৃতী ভাড়া করে। দুষ্কৃতীরা ব্যান্ডেলে রেকি করে একাধিকবার। দিলীপ রোজ ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ধরতেন। নৈহাটিতে রেলের অফিসে চাকরি করতেন তৃণমূল এই নেতা। সেই দিনও সকাল 9টা নাগাদ ট্রেন ধরতে 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় রেল লাইনে তাকে গুলি করা হয়। এদিন আদালত সাজা ঘোষণার পর দিলীপ রামের স্ত্রী ঋতু বলেন, আমি খুশি আদালতের রায়ে। আমরা চেয়েছিলাম ফাঁসি হবে, তবে সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় যেভাবে মামলাটা করেছেন তাতে খুশি। এখনো মূল অভিযুক্ত ধরা পড়েনি, তাদেরও যেন পুলিশ ধরে। প্রসঙ্গত ঘটনার পর থেকে সমুদ্রী যাদব ও তার ছেলে আজাদ যাদব ফেরার। সরকারি আইনজীবী বলেন, ফেরার 2 জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে পুলিশ। যখন তারা ধরা পড়বে তাদের বিচার শুরু হবে। বীরভূম জেলায় অবৈধ বালি মাফিয়ার বিরুদ্ধে পুলিশের সফল অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অভিযানের প্রশংসা করে বলেছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ প্রশংসনীয়। মোহাম্মদ বাজার থানার আওতায় টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে 5.5 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা। টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত বলে জানা গিয়েছে। টাকা গণনা এখনো চলছে, আরও সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্র অনুসারে দীর্ঘদিন ধরে টুলু মণ্ডল বীরভূমের বিভিন্ন নদী ও খনি এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকা কামিয়েছেন। পরিবেশের ব্যাপক ক্ষতি করে, স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবিকায় আঘাত করে এই মাফিয়া সিন্ডিকেট চলছিল। অনেকেই জানতেন যে এই চক্রের সঙ্গে আগের শাসক দলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। এবার নতুন সরকারের জিরো টলারেন্স নীতির অধীনে পুলিশ সোর্সের তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে তাকে টার্গেট করে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই অভিযানের প্রশংসা করে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, বীরভূমের এসপি ও জেলা পুলিশের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, জনগণের সম্পদ লুট করে যারা কোটি কোটি টাকা জমিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আগের শাসক দলের সঙ্গে যোগসাজশ করে যারা জনসম্পদ লুটেছে তাদের বিরুদ্ধে আইনের পুরো শক্তি প্রয়োগ করা হবে। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই অভিযান চলতেই থাকবে। মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখা হবে। যন্তর মন্তরের আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে কঙ্গনা রানাউত। নতুন প্রজন্মকে আবর্জনার সঙ্গে তুলনা করেছেন তিনি। ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছেন অভিনেত্রী সাংসদ। কি প্রতিক্রিয়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের?
কঙ্গনা একটানা বিষোদগার করে চলেছেন ছাত্রদের নিয়ে। এই প্রসঙ্গে অভিজিৎকে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ওকে আবার কে গুরুত্ব দেয়? একই রকম মন্তব্য করেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, কঙ্গনা রওনাতকে তার নিজের দলের সদস্যরাই খুব একটা গুরুত্ব দেন না বা তার কথা বিশেষ গুরুত্বের সঙ্গে নেন না। তাহলে আমরা কেন নেব? কোনো প্রজন্মই তাকে গুরুত্ব দেয় না। 2024 সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মন্ডি থেকে জিতে সাংসদ হন কঙ্গনা। পরে অবশ্য একাধিক সাক্ষাৎকারে নিজেই বলেন যে তিনি ভাবতে পারেননি রাজনীতিতে এত কাজ করতে হয়। এই প্রসঙ্গেও সৌরভ খোঁচা দিয়ে বলেন, এখন তিনি একজন রাজনীতিক। হিমাচল প্রদেশে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে তিনি বলেছিলেন সাংসদ কিভাবে কাজ খুব কম হবে বলেই তিনি ভেবেছিলেন, কিন্তু পরে বুঝেছেন সাংসদের কাজের চাপ অনেক বেশি। নিজের কাজকে যে তিনি কতটা গুরুত্ব দেন তার এই মন্তব্যই তা স্পষ্ট করে দেয়। আন্দোলনকারীদের একাংশকে নর্দমার আবর্জনা বলেও আক্রমণ করেছিলেন কঙ্গনা। তবে অভিনেত্রীর দাবি, তার আগের মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। তার অভিযোগ, আন্দোলনকারীরা শিশু, প্রবীণ ও মহিলাদের সামনে অশালীন আচরণ করেছেন। তিনি বলেন, আমাদের সমাজে এসব গ্রহণযোগ্য নয়। আমরা চাই না আমাদের সন্তানেরা এগুলো দেখুক। বাড়ির বয়স্কদের সামনে আমাদের অস্বস্তিতে পড়তে হোক, সেটাও চাই না। এই ধরনের আচরণ আমরা মেনে নেই না এবং কোনোভাবেই এটাকে স্বাভাবিক হতে দেব না। এরপরেই নতুন প্রজন্মের প্রশংসাও করেন কঙ্গনা। তিনি বলেন, আমাদের দেশের নতুন প্রজন্ম যে সাফল্যের শিখরে পৌঁছচ্ছে তাদেরও অভিনন্দন জানিয়েছি। নিট পরীক্ষায় সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছি। এমন অনেক তরুণ তরুণী আছেন যারা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আমাদের দলেও এমন সদস্য রয়েছে। আমাদের পরিবারেও ভাই বোনেরা অনেক গুরুত্বপূর্ণ কাজ সামলায়। জলের ব্যবসা করতেন। পৌর নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন। তারপর কয়েক বছরেরই কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন বলে অভিযোগ। বিনু মণ্ডল নামে বিধাননগর পৌর নিগমের প্রাক্তন ওই তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি নিয়ে ইডিকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। বিনু মণ্ডল ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিধাননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ওই ওয়ার্ডটি রাজারহাট নিউটাউন বিধানসভার অন্তর্গত। তবে বিনুর দাপট রাজারঘাট গোপালপুর বিধানসভা এলাকায়ও ছিল বলে অভিযোগ। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত রাজারহাট গোপালপুরের বিধায়ক ছিলেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সি। অভিযোগ, ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর কায়দায় সম্পত্তি কিনেছেন এবং নির্মাণ বানিয়েছেন বিনু মণ্ডল ও তার স্ত্রী। রাজনীতিতে পা দেওয়ার আগে জলের ব্যবসা করতেন বিনু। অভিযোগ, এখন ওই প্রাক্তন কাউন্সিলর এবং তার স্ত্রী প্রায় 35টি সম্পত্তির মালিক, কয়েক কোটি টাকার মালিক। রাজারহাট, নিউটাউন, বীরভূমে বিপুল সম্পত্তি রয়েছে। অভিযোগ, এলাকার নেতাদের সঙ্গে যোগসাজশ করে বিপুল আর্থিক দুর্নীতি করেছেন। নিজের নামে অথবা রাজনৈতিক দলের ব্যানারের নামে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত কালো টাকা লেনদেন করেছেন। তার এই আর্থিক দুর্নীতির তদন্ত ইডি করুক, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী আইনজীবী সৈকত দাসের আবেদন, এই আর্থিক দুর্নীতির তদন্ত করুক ইডি। প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আর কোন তৃণমূল নেতাদের যোগ রয়েছে বেআইনি আর্থিক লেনদেনে, তা তদন্ত করে দেখার আবেদনও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই গা ঢাকা দেন বিনু মণ্ডল। তার স্ত্রীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একসময় দেবরাজও গা ঢাকা দিয়েছিলেন, তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবার বিনু মণ্ডল কবে ধরা পড়েন সেটাই দেখায়। আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুমিত রায়। এবার তার মাকে নোটিশ ধরালো পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাক চাইছেন সুমিতের মা। তবে কোথায় রয়েছেন সুমিত, সে বিষয়ে কোনো জবাব দেননি তিনি। সুমিতের বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নেন অভিষেকের আত্মসহায়ক। তবে এখনো সেই টাকা পাননি রিসর্ট মালিক। তাই সুমিতের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ সুমিতের নিউ আলিপুরের বাড়িতে হানা দেয়। প্রায় মিনিট 10 বাইরে দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মীরা। পরে সুমিতের মা দরজা খোলেন। তার হাতে পুলিশ আধিকারিকরা একটি নোটিশ তুলে দেন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে সুমিতের মা জানান, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাক তা চান তিনি। তবে কোথায় সুমিত রয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি। জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে। সেসবের তদন্তে নেমে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়।
শালবনী থানার পুলিশ তার খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ সূত্রে খবর, মোবাইল টাওয়ারের লোকেশন ধরেই অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা, আর তারপরই বেপাত্তা হয়ে যায় সুমিত। পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি করে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তার আইনজীবী। সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানান, যদিও সে আবেদন খারিজ হয়ে যায়। ইউটিউবে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের কথা জানতে পেরে চুরির পরিকল্পনা করেছিল, তারপর রেকি করে যায়। বুধবার ধৃতদের নিয়ে ওই মন্দির চত্বরে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ। ধৃত মোহাম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল পুলিশকে দেখায় কিভাবে শাবল দিয়ে গেটের তালা ভেঙে চুরি করেছিল। গত 14 জুলাই গভীর রাতে মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে পুলিশ গত রবিবার উত্তর 24 পরগনা জেলা থেকে দুজনকে ধরে। ধৃত মোহাম্মদ আলমগীর সর্দারের বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগর থানার সবদলপুরে, মনিরুল মণ্ডলের বাড়ি উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানার সিকিরা গ্রামে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এদিন মন্দির চত্বরে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় বর্ধমান থানার পুলিশ। ঘটনাস্থলেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেশায় মুটিয়ার কাজ করা মনিরুল মণ্ডল জানিয়েছে, ইউটিউবের ভিডিও দেখে সে সর্বমঙ্গলা মন্দিরের কথা জানতে পারে। তারপর এখানে চুরির পরিকল্পনা করে সে। চুরির আগে একবার এসে মন্দিরের এলাকা ঘুরেও যায়। সেলাইয়ের কাজ করা মোহাম্মদ আলমগীর সর্দার এদিন মন্দির চত্বরে কেঁদে ফেলে। সে বলে, আমাকে ফাঁসিয়েছে মনিরুল, আমাকে বেড়াতে আসার নাম করে এখানে নিয়ে আসে। যদিও পুলিশের মতে এটাও ওদের মিথ্যাচার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রাতে ওরা ধরা পড়েছে সেই রাতেই তারকেশ্বর মন্দিরে চুরির পরিকল্পনা ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছেন বিধায়ক, সেজন্য নিজেদের প্রদেয় ভোট ফেরত চেয়ে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিককে চিঠি পাঠালেন দলের কর্মীরা। চিঠিটি মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠানো হয়েছে। কর্মীদের দাবি, তাদের ভোটগুলি বাদ দিয়ে বর্ধমান উত্তর বিধানসভার ভোট পুনর্গণনা করা হোক। এই চিঠিগুলির মধ্যে একটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৃণমূল কর্মীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তারা বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছিলেন, আর সেই ভোট পেয়েই জেতেন নিশীথ কুমার মালিক। ভোটে জয়লাভের পর মমতার সঙ্গ ত্যাগ করে বিদ্রোহী শিবিরে নাম লেখান তিনি। এর জেরেই ক্ষুব্ধ হন তৃণমূল কর্মীরা। চিঠিতে লেখা হয়েছে, নিশীথ কুমার মালিক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা দলে নেই, তাই আমাদের প্রদেয় মূল্যবান ভোট বাদ দিয়ে তার প্রদেয় ভোট গণনা করা হোক। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতার সঙ্গ ছেড়ে 65 জন জয়ী তৃণমূল বিধায়ক বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নিশীথ। বিদ্রোহীদের একাধিকবার ফেরত আসার বার্তা দিয়েছিলেন মমতা, কিন্তু তা সত্ত্বেও ফেরত আসেননি বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা বিদ্রোহী শিবিরে চলে যান। সম্প্রতি ভোট ফেরত চাওয়ার এইরকমই একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চিঠিটি লেখেন বর্ধমান উত্তর বিধানসভার বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য। তিনি লেখেন, তিনি নিজের ও তার স্ত্রী রূপালী ঘড়ুই ভট্টাচার্যের প্রদেয় ভোট ফেরত চান। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছিলেন, তবে বিধায়ক নিশীথ কুমার মালিক নেত্রীর সঙ্গে গদ্দারি করায় তিনি ভোটগুলি ফেরত চান।